আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক শক্তি, চিন্তা শক্তি, মেধা শক্তি ঠিক রেখেছেন। অনলাইন প্ল্যাটফর্মে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা আজকে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের বেসিক একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই আজকের আলোচনার টাইটেলটা দেখেছেন, ম্যাথমেটিকা আয়ত্তের কৌশল। যদিও আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ টপিকে সামান্যভাবে কিছু উপস্থাপন করার। কারণ টপিকে কথা বলতে হলে গভীর জ্ঞানের অধিকারী হতে হয় এবং সেই গভীর জ্ঞানের অধিকারী না হলে আসলে এই টপিকে কথা বলা কষ্টকর। আমরা আজকে কথা বলছি এসডি অনলাইন হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে। এসডি হোমিও মেডিকেল একাডেমি দীর্ঘদিন যাবৎ অনলাইন ভিত্তিক হোমিওপ্যাথিক এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে। বিশেষভাবে অনলাইন ভিত্তিক হোমিওপ্যাথিক ডিএসএমএস সিলেবাসের সকল সাবজেক্টকে ডিএসএমএস সিলেবাসের সকল বিষয়ের উপরে বিষয়ভিত্তিক আলাদা শিক্ষকের মাধ্যমে অনলাইন টিউশনের আয়োজন করেছে এসডি হোমিও মেডিকেল একাডেমি, যেখানে আমরা প্র্যাকটিক্যালি বিগত বছরে বিষয়ভিত্তিক সকল সাবজেক্টের উপরে ডিএসএমএস সিলেবাস এর ভিত্তিতে আমরা একটি বছর পূর্ণ করেছি। আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট ছিলেন এবং সেখানে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি। এসডি হোমিও মেডিকেল একাডেমি তাদের এই কার্যক্রম অব্যাহত রেখেছেন। এসডি হোমিও মেডিকেল একাডেমিতে সিলেবাস ভিত্তিক, বর্ষ ভিত্তিক ডিএসএমএস 4 ইয়ার ভিত্তিক এবং সিলেবাস ভিত্তিক সেই ক্লাস ধারা অব্যাহত রেখেছেন। বিগত বছরের ন্যায় এই বছরও আমাদের সেই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। একঝাঁক দক্ষ বাছাইকৃত সাবজেক্ট ভিত্তিক শিক্ষক মন্ডলীর মাধ্যমে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে এই কার্যক্রম চলমান। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ম্যাথমেটিকা বিষয়ের উপরে একটি আলোচনা করার চেষ্টা করব। আমি শুরুতেই বলেছি আজকের আলোচনার যে টপিক, এই টপিকে কথা বলতে হলে দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রয়োজন হয়, প্র্যাকটিক্যাল জ্ঞানের প্রয়োজন হয়, গভীর জ্ঞানের প্রয়োজন হয়। আমি ব্যক্তিগতভাবে ম্যাথমেটিকা আয়ত্তের কৌশল আলোচনা করার জন্য যতগুলো গুণ, কোয়ালিটি, বৈশিষ্ট্য থাকা দরকার তার কোনোটাই আমার কাছে নাই। তারপরও আমি চেষ্টা করব এই বিষয়টা সহজভাবে উপস্থাপন করা। আমরা ম্যাথমেটিকা সকলেই করি, যে একদম প্রথম বর্ষে ভর্তি হয়েছে তার থেকে শুরু করে 50-60 বছরের অভিজ্ঞতা হোমিওপ্যাথির মাধ্যমে অর্জন হয়েছে তিনিও অধ্যয়ন করেন। অর্থাৎ সকলে সকল বয়সে সকল অবস্থায় একটি সাবজেক্টকে অধ্যয়ন করেন, সেটা হলো ম্যাথমেটিকা। আর ম্যাথমেটিকাই হলো হোমিওপ্যাথির মাদার শক্তি, মূল শক্তি, মূল চালিকা শক্তি।
ম্যাথমেটিকা না হলে হোমিওপ্যাথি হবে না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের মূল সাবজেক্ট এই ম্যাথমেটিকা। ম্যাথমেটিকা ছাড়া অর্গানন অচল, ম্যাথমেটিকা ছাড়া রেপার্টরি অচল, ম্যাথমেটিকা ছাড়া ক্রনিক ডিজিজ অচল। মানে সকল সাবজেক্টের চালিকা শক্তি, এক কথায় হোমিওপ্যাথিক মৌলিক বিষয় হলো এই ম্যাথমেটিকা। ম্যাথমেটিকা প্রস্তুতকরণ এই প্রসঙ্গে একদম স্পেসিফিক আলোচনা ডাক্তার স্যামুয়েল হ্যানেমান স্যার অর্গান অফ মেডিসিনের 143-এ শুরু করেছেন। যদিও ড্রাগ প্রুভিং নামে আলাদা আলোচনা অর্গাননে রয়েছে, যেটার আলোচনা একদম 71 নাম্বার থেকে শুরু হয়েছে। সেখানে শুরু করেছেন, এই কথাটা একটু টানা দরকার যে ম্যাথমেটিকা কি জিনিস, ম্যাথমেটিকা কেন জানবো। যেহেতু আজকের আলোচনা ম্যাথমেটিকা আয়ত্তের কৌশল, সে একদম সংক্ষিপ্ত ভাবে এই কথাটা আমি একটু টানছি। অর্গান অফ মেডিসিনের 71 নাম্বার সূত্রে 3টি বিষয়ের কথা বলা আছে। একজন চিকিৎসককে 3টি বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে। 1 নাম্বার, সে রোগীর মধ্যে কি আরোগ্য করতে চাচ্ছে সেই বিষয় তাকে জানতে হবে। 2 নাম্বার, ঔষধের শক্তি সম্পর্কে জানতে হবে। তাহলে ঔষধের শক্তি কি? ঔষধের 2 ধরনের শক্তি রয়েছে। হোমিওপ্যাথিক প্রত্যেকটা মেডিসিনের 2 প্রকারের শক্তি রয়েছে। এক প্রকার শক্তি হলো সুস্থ মানব দেহে সে লক্ষণ তৈরি করতে পারে, আবার সেই সমলক্ষণ মতে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে। অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন তখনই সে হোমিওপ্যাথিক মেডিসিন হবে, যে মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে তখনই স্বীকৃতি পাবে যখন সে সুস্থ মানব দেহে রোগ লক্ষণ তৈরি করতে পারে এবং সমলক্ষণ মতে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে। তাহলে এই ঔষধ সম্পর্কে তার এই ঔষধের এই যে 2 ধরনের শক্তি, রোগ সৃষ্টিকারী শক্তি এবং আরোগ্যকারী শক্তি, এই শক্তি সম্পর্কে জানতে হবে 2 নম্বরে। 3 নম্বরে হলো একজন চিকিৎসককে অবশ্যই জানতে হবে যে ওষুধের শক্তি মাত্রা কখন কিভাবে প্রয়োগ করতে হবে, একজন রোগীর জন্য একটি ঔষধ কিভাবে নির্বাচন করতে হবে, ইত্যাদি বিষয়গুলো তার জানতে হবে, যেটা 71 নাম্বার আলোচনা করেছেন। যে আলোচনাটা পরবর্তী সূত্র পর্যায়ক্রমে 143 পর্যন্ত এসে 143 এসে বলেছে ম্যাথমেটিকা কিভাবে প্রণয়ন করতে হয়, ম্যাথমেটিকা কিভাবে তৈরি করতে হয়। যাই হোক, সেই আলোচনায় আমি এখন আর যাচ্ছি না, প্রত্যেকটা সূত্রে কিভাবে কি আছে। যেহেতু আজকে আমাদের আলোচনা ম্যাথমেটিকা আয়ত্তের কৌশল, তাহলে ম্যাথমেটিকা কি, ম্যাথমেটিকা প্রণয়নের যেই হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা প্রণয়নের যে রীতি নীতি নিয়ম, সেটা অর্গান অফ মেডিসিনের 71 থেকে শুরু করে একদম 153 পর্যন্ত, 153 আর 152 পর্যন্ত এই টোটাল আলোচনাটা এই ম্যাথমেটিকা জুড়ে। তো সেই বিষয়গুলো দেখে নিলে আশা করি এই ম্যাথমেটিকা বিষয়ে কমপ্লিট একটা ধারণা আসবে। যাই হোক, আমরা আসি আজকে আমাদের আলোচনায়। আমি আজকে ম্যাথমেটিকা আয়ত্তের কৌশলে হোমিওপ্যাথিক একজন মহা জ্ঞানী চিকিৎসক ডাক্তার মহিম ভট্টাচার্য, ডাক্তার মহিম ভট্টাচার্যের উদ্ধৃতি দিয়ে উনি যে আলোচনা করেছেন ম্যাথমেটিকা আয়ত্তের কৌশল হিসেবে, সেখান থেকে কিছু কথা বলবো। বাকি বাংলাদেশের অন্যতম একজন হোমিওপ্যাথি চিকিৎসক, গবেষক, লেখক ডাক্তার গোলাম মাওলা, যাকে আমরা জি মাওলা নামে চিনি, ডাক্তার জি মাওলা স্যারের আলোচনার কিছু অংশ উদ্ধৃতি দিয়ে আমি আজকে আলোচনা করছি। বাকি আমার অল্প সময়ের পড়াশোনায় আমি যতটুকু সুবিধা পেয়েছি সেই 3টা দিক বিবেচনা করে আমি ম্যাথমেটিকা আয়ত্তের কৌশল নিয়ে কথা বলব। সর্বপ্রথম যে বিষয়টি, ম্যাথমেটিকা আয়ত্ত করতে হলে আমাকে সর্বপ্রথম একটি ম্যাথমেটিকা নির্বাচন করতে হবে। যেই ম্যাথমেটিকাটা হবে, যেদিন নির্বাচন করব সেদিন থেকে যতদিন আমি হোমিওপ্যাথি নিয়ে চর্চা করব ততদিন পর্যন্ত এই ম্যাথমেটিকাটাই থাকবে আমার নির্বাচিত ম্যাথমেটিকা। যখনই আমি ম্যাথমেটিকা অধ্যয়ন করব তখন সর্বপ্রথম আমি ওই ম্যাথমেটিকাটা পড়ব। হ্যাঁ, মেডিসিনের তথ্য যাচাই বাছাইয়ের জন্য,
মেডিসিনের লক্ষণ হিউজ পরিমাণে বোঝার জন্য একাধিক ম্যাথমেটিক্যাল সহযোগিতা আমরা নিব, কিন্তু অন্যান্য সকল ম্যাথমেটিকা থেকে প্রাপ্ত লক্ষণগুলোর সমন্বয় করে সে সমস্ত লক্ষণগুলো একত্রিত করে রাখবো আমি আমার সেই নির্বাচিত ম্যাথমেটিকায়। তাহলে আমি আমার পছন্দ মতো যাচাই বাছাই করে ম্যাথমেটিকার একটি যে কোনো একজন লেখকের একটি ম্যাথমেটিকা আমি নির্বাচন করব। এটা হবে আমার নিয়মিত পঠিত ম্যাথমেটিকা। আমি যখনই ম্যাথমেটিকা পড়বো তখনই আমি এই বইটা পড়বো, এরকম একটা বই যদি আপনার না হয় তাহলে ম্যাথমেটিকা তো হবে কিন্তু সেটা অসম্পূর্ণ থাকবে। হ্যাঁ, এখন কোনটা আমি ম্যাথমেটিকা হিসেবে নিব এটা প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক ডাক্তার, প্রত্যেক স্টুডেন্টের নিজস্ব ভালো লাগা, নিজস্ব নির্বাচন থেকে এটা করতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই সেই ম্যাথমেটিকা একটি অথেন্টিক, গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য ম্যাথমেটিকা হওয়াটাই বাঞ্ছনীয়। যাই হোক, প্রথম শর্ত হলো ম্যাথমেটিকা আয়ত্ত করতে হলে আমাকে অসংখ্য ম্যাথমেটিকার মধ্য থেকে একটি গ্রহণযোগ্য ম্যাথমেটিকা নির্বাচন করতে হবে, যেটা আমি পরবর্তী সময়ে অধ্যয়ন করব। একাধিক ম্যাথমেটিকার সহযোগিতা আমি নিব মেডিসিন শেখার জন্য। 1 নাম্বার গেল। 2 নাম্বার, ডাক্তার মহিম ভট্টাচার্য উনি অনেকগুলো উদাহরণ ওনার মতো করে দিয়েছেন যে ম্যাথমেটিক আয়ত্ত হলে ঔষধগুলোকে কিভাবে শ্রেণীবিভাগ করে অধ্যয়ন করা যায়। উনি বলেছেন সর্বপ্রথম মেডিসিনকে যদি 2 ভাগে ভাগ করে পড়া যায় তাহলে খুব সহজেই মেডিসিন গুলো আয়ত্ত করা সম্ভব হবে। তার মধ্যে প্রথম ভাগ উনি বলেছেন যে মেডিসিন গুলো খুব হালকা ভাবে ব্যবহার হয়, অর্থাৎ একই ডিজিজে যে মেডিসিন গুলো ব্যবহার হয়, যেগুলো খুব গভীর ক্রিয়াশীল নয়, ডিফেক্টিভ মেডিসিন নয়, এমন মেডিসিন গুলোর একটা তালিকা আলাদা করতে হবে। এবং যেই মেডিসিন গুলো গভীর ক্রিয়াশীল, অ্যান্টিমায়োজমেটিক, এমন গভীর ক্রিয়াশীল মেডিসিন গুলোকে আলাদা ভাগ করতে হবে। তাহলে একটা হলো কম ক্রিয়াশীল বা একই ডিজিজে যেই মেডিসিন গুলো ব্যবহার হয় এমন মেডিসিন গুলোর একটা তালিকা করতে হবে, এবং গভীর ক্রিয়াশীল ডিফেক্টিভ মেডিসিনের আলাদা তালিকা করতে হবে। এভাবে দুইটা তালিকা করে এরপরে মেডিসিনকে ভাগ করে নিতে হবে। উনি আরেকটা ভাগ বলেছেন ভিন্নভাবে, সেটা বলেছেন যে মায়োজমেটিক দিক থেকে মেডিসিনকে আলাদা করে নেওয়া যেতে পারে। যে মায়োজম গুলো আছে, অ্যান্টিমায়োজমেটিক মেডিসিনের তালিকা আলাদা করে নেওয়া যেতে পারে। উনি আরেকভাবে আলোচনা করেছেন যে মেডিসিনকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো মানসিক মানসিক মনের উপরে যে মেডিসিন গুলো বেশি ক্রিয়া করে সেই মেডিসিন গুলো আলাদা করতে হবে। দৈহিক ভাবে যে মেডিসিন গুলো ভালো কাজ করে সেই মেডিসিন গুলো আলাদা করতে হবে। আংশিক দৈহিক কাজ করে এমন মেডিসিনকে আলাদা করে নিতে হবে। আমি এই কথাগুলো সামারি নিয়ে দিচ্ছি একটু পরে। এই কথাগুলো এভাবেই বলা আছে, জ্ঞানী চিকিৎসকরা আগে বলে গেছেন এবার। তো তিনি তার লেখনের মধ্যে এভাবে অনেকগুলো ক্লাসিফিকেশনের কথা বলছেন যে আগে মেডিসিন গুলোকে এভাবে ক্লাসিফিকেশন করে নিতে হবে, এভাবে শ্রেণী বিভাগ করে নিতে হবে, একটা তালিকা করে নিতে হবে। তালিকা করে নেয়ার পর এরপরে আমি মেডিসিনকে কিভাবে পড়বো, এখন পর্যন্ত কিন্তু পড়ার কথা আসেনি, জাস্ট মেডিসিন গুলোকে শ্রেণী বিভাগ করে নিতে হবে, তালিকা করে নিতে হবে। এরপরে যেই কাজ এবার হলো আমি মেডিসিনকে কিভাবে পড়বো, পড়ে আমি কিভাবে আয়ত্ত করব, সেই বিষয়ে কথাগুলো। এই ভাগে যেটা বলে রাখি, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো ডাক্তার মহিম ভট্টাচার্য উনি ওনার একটি বই লেজার রাইটিং নামে যে বইটা আছে মহিম ভট্টাচার্যের, এই বইয়ে উনি আলোচনা করেছেন। আপনারা যে কোনো মাধ্যমে এটা সংগ্রহ করে দেখতে পারেন। এখানে উনি এই বিষয়টা আলোচনা করেছেন। এখানে ডাক্তার জিমাওয়ালা স্যারের একটু উদ্ধৃতি দিয়ে আমি বলি, সেখানে স্যারও এভাবে আলোচনা করেছেন যে মেডিসিনকে প্রথমত কম ক্রিয়াশীল বা যেটা গভীর ক্রিয়াশীল নয় এমন মেডিসিন, তারপরে গভীর ক্রিয়াশীল, এরপরে মায়োজমেটিক ভাগ, অর্থাৎ এই মহিম ভট্টাচার্যের আলোচনা এবং ডাক্তার জিমাওয়ালা স্যার ওনার আলোচনার সামারি একই। তো এটা গুরুত্বপূর্ণ এবং এটা নেওয়া যায়।
এবারে আসি, আমি মেডিসিনকে কিভাবে পড়বো এবং কিভাবে আমি এটাকে মনে রাখবো। এটার জন্য আমরা একটা ভাষা, কমন কথা সকলে জানি, সেটা হলো 153, অর্থাৎ অর্গান অফ মেডিসিনের 153 নম্বর সূত্রে যেটা বলা আছে যে অদ্ভুত, অসাধারণ, বিরল লক্ষণগুলো মনে রাখতে হবে এবং রোগীদের মধ্য থেকে লক্ষণ সংগ্রহের সময় অদ্ভুত, অসাধারণ, বিরল লক্ষণগুলো কোনটা কোনটা রয়েছে সেটা বাছাই করে এরপর রোগীর একটি ওষুধ নির্বাচন করবে। এটা হলো ওষুধ নির্বাচনের যে ধারা। কিন্তু একটা মেডিসিনকে আয়ত্ত করতে হলে একদম টপ টু বাটন সমস্ত কিছু আমাকে পড়তে হবে। কিন্তু পড়ার সময় আমাকে আন্ডারলাইন করে নিতে হবে যে কোন কোন লক্ষণগুলো গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি একটু কনফার্ম হয়ে নিতে চাচ্ছি যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আসলে আমি শারীরিকভাবে একটু আনফিট, অসুস্থতার মধ্যে আছি। আমার ভয়েসটা খুব ক্লিয়ার না, গলাটা অস্পষ্ট আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? যদি জি জানাতে। স্যার, শোনা যাচ্ছে। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে, কথা স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। জি ধন্যবাদ। আচ্ছা, জি ধন্যবাদ, সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, যে কথা বলছিলাম, তাহলে আমাকে মেডিসিন পড়ার সময় শুরুতে সেই লাইনগুলো আন্ডারলাইন করে নিতে হবে আমি কোন কোন লক্ষণগুলো গুরুত্বপূর্ণ। এবার একাধিক আমেরিকা থেকে আমি যখন এই লক্ষণগুলো বোঝার চেষ্টা করবো এক একটা মেডিসিনের, তখন যেই লক্ষণগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেই লক্ষণগুলোকে একটি কাগজে নোট করে আমার সেই যে নির্বাচিত আমেরিকাটি, সেখানে প্রত্যেকটা মেডিসিনের সাথে অন্যান্য আমেরিকা থেকে সংগ্রহকৃত গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো রয়েছে সেগুলো একত্রিত করে রাখতে হবে। মনে করেন আমি কার্বোভেজ পড়লাম, আমার নির্বাচিত আমেরিকা থেকে প্রথমে পড়লাম, এরপরে একাধিক আমেরিকা থেকে আমি যখন কার্বোভেজকে শেখার চেষ্টা করলাম, সেই আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো আমি পেলাম সেগুলো সেখানেও আন্ডারলাইন করে রাখবো এবং সেখান থেকে আলাদা করে কাগজে বা প্যাডে যে কোনো ভাবে লিখে সেগুলোকে আমার নির্বাচিত আমেরিকার ওই মেডিসিনের সাথে আমাকে যুক্ত করে রাখতে হবে। পরবর্তীতে যখন আমি সেই মেডিসিনকে আবারও পড়বো, তখন এই টোটাল লক্ষণগুলোকে আমাকে রিভিশন দিয়ে দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আমেরিকায় এমন একটা বিষয় নয় যেটা আমি একবার পড়ে ফেললাম আর হয়ে যাবে। আমেরিকা কখনোই মুখস্থ করার কোনো বিষয় নয়। আমেরিকা বারবার পড়ার বিষয় এবং আমেরিকা অনুধাবন করার বিষয়, বোঝার বিষয়। বুঝতে হবে, বারবার করতে হবে, একাধিকবার করতে হবে, এটা একটা বিষয়। এবার আসেন, পড়ার সময় ফোকাসটা কোথায় থাকে? ফোকাসটা আমি একটা কথা উদাহরণ হিসাবে বলি। আমরা সকলেই জানি কার্বোবেজ পাখার বাতাস চায়, রাইট? আচ্ছা, কার্বোবেজ পাখার বাতাস চায় কোথায় চায়? মাথায়। সে ইশারা করে, যদি ইশারা করার মতো থাকে তাহলে সে ইশারা করে বলে যে আমাকে এই মাথার কাছে বাতাস করা হোক। এই যে কার্বোবেজ কেন মাথার কাছে বাতাস চায়, তার কারণ হলো কার্বোবেজ রোগীদের একটি বিশেষ লক্ষণ হলো, তার বিশেষ যে লক্ষণ সেটা হলো তার খাবার হজমের আগেই পচে যায়। সে যে খাবারগুলো খায় সেই খাবার হজমের আগেই পচে যায়। তাহলে আমরা জানি খাদ্য থেকে যেটা আসে সেটা হলো খাদ্য ডাইজেশন হয়, ডাইজেশন হওয়ার পরে সেটা অ্যাবজর্ব হয়, ব্লাডে চলে যায়। এই যে খাদ্য থেকে আমরা আমাদের দেহের জন্য যে প্রয়োজনীয় এনার্জি পাই, সেটা হয় না কখন? যখন তার খাবারটা হজমের আগেই পচে যায়, অর্থাৎ ডাইজেশনের আগেই তার এই খাবারটা পচে গেল। তখন কি হবে? তখন তার এই গ্রহণকৃত খাদ্য থেকে বডির প্রয়োজনীয় এনার্জি সে পাবে না। আর ব্লাড যখন তার প্রয়োজনীয় উপকরণ খাদ্য থেকে সে অ্যাবজর্ব করতে পারবে না, খাদ্য ডাইজেশন হলো না, আর ডাইজেশন না হলে অ্যাবজর্ব হবে না, অ্যাবজর্ব না হলে ব্লাড তার প্রয়োজনীয় উপকরণ পাবে না, এটাই স্বাভাবিক। আর ব্লাডের অনেক উপকরণ রয়েছে,
তার মধ্যে একটি অন্যতম হলো ব্লাডে হিমোগ্লোবিন থাকবে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকবে। আর হিমোগ্লোবিনের প্রধান ফাংশন হলো সে অক্সিজেন ক্যারি করবে, অর্থাৎ ফুসফুস থেকে ব্লাডের মাধ্যমে সে সেল টিস্যুতে অক্সিজেন নিয়ে যাবে এবং সেল টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড ক্যারি করে সে লাংসে নিয়ে যাবে। এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনের দায়িত্ব যেটা হিমোগ্লোবিনের, সেটা সঠিকভাবে এই কার্য পরিচালনা করতে পারছে না ব্লাড, কারণ ব্লাডের মধ্যে প্রয়োজনীয় উপকরণ নেই, কমে যাচ্ছে। যার কারণে কার্বোবেজের রোগীরা অক্সিজেন পাচ্ছে না। অক্সিজেন বেশি পাওয়ার আশায় দেখবেন বলা আছে কার্বোবেজ রোগীরা মনে হয় মৃত্যু সজ্জায় আছে, একদম পড়ে আছে, মনে হয় এখনই চলে যাবে, এখনই মারা যাবে। এই কথাগুলো কিন্তু বইয়ে বলা আছে। পাখার বাতাস চায়, মৃত্যু সজ্জায় পাখার বাতাস চায়। কেন চায়? কার্বোবেজের ব্লাডে যে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ ক্যারি করার কথা, সেটা সে ক্যারি করতে পারছে না। আর যখনই ব্লাডে অক্সিজেনের লেভেল কমে যাবে, তখনই এই যখন খাদ্য থেকে প্রয়োজনীয় উপকরণ আসবে না, ব্লাডে হিমোগ্লোবিনের লেভেল কমে যাবে। ব্লাডে হিমোগ্লোবিনের লেভেল কমে যাওয়া মানে তার শ্বাসে কষ্ট হওয়া, সে অক্সিজেন সঠিক মাত্রায় পাচ্ছে না। এই জন্য সে মাথার কাছে পাখার বাতাস চায়। তাহলে আমাকে ম্যাথমেটিকা পড়ার সময় এইভাবে করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লক্ষণকে এভাবে চুলচেরা বিশ্লেষণ করে। এবং একটা কথা মনে রাখতে হবে, কখনোই ম্যাথমেটিকা আন্দাজ, অনুমান, ব্যাখ্যা, বিশ্লেষণকে সে গ্রহণ করে না। অর্থাৎ ম্যাথমেটিকা কোনো অনুমান ভিত্তিক সাবজেক্ট নয়। ম্যাথমেটিকা হলো হোমিওপ্যাথিক বিজ্ঞানের একটি অন্যতম আবিষ্কার। ম্যাথমেটিক্যাল ও প্রমাণ ভিত্তিক, যেটা প্রুভিং এর মাধ্যমে প্রমাণিত হবে, সেই কথাগুলোই তো ম্যাথমেটিকায় আসবে, যেটা 143 আলোচনা করা আছে। আর তারও আগে থেকে যেই কথাগুলো আলোচনা করা আছে, কিভাবে ড্রাগ প্রুভিং করব, ড্রাগ প্রুভিং এর যে রুলস গুলো, অর্থাৎ ম্যাথমেটিকা হলো একটি বিজ্ঞানের অন্যতম একটি আবিষ্কার, যেটা সত্য সেটাই ম্যাথমেটিকাতে আসবে। তাহলে সেখানে আন্দাজ, অনুমানের কোনো সুযোগই নেই, নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণের কোনো সুযোগই নেই। এভাবে করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লক্ষণকে খুঁজে খুঁজে বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি কার্বোবেজের ব্যাখ্যাটা এভাবে, কার্বোবেজের এই লক্ষণের পিছনের ঘটনাটা যদি এভাবে মনে রাখতে পারেন, আপনি কোনোদিন কার্বোবেজের এই লক্ষণটা বুঝতে ভুল করবেন না, বা এটা আপনি ভুলে যাবেন না। আমি আর একটা উদাহরণ বলি। আমরা জানি সকলে অ্যাসিড ফসের রোগীদের একটা প্রধান বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ হলো তার প্রস্রাব হলো দুধের মতো সাদা। এটা একাধিক বাংলা ম্যাথমেটিকাতে এই কথাটা বলা আছে যে দুধের মতো সাদা প্রস্রাব। আচ্ছা, দুধের মতো সাদা প্রস্রাব এই কথাটার মানে কি? কেন অ্যাসিড ফসের রোগীদের প্রস্রাব দুধের মতো সাদা হবে? কারণ আপনি যদি একটু এই লক্ষণটাকে সাইন্টিফিকলি ব্যাখ্যা করেন, তাহলে এভাবে আসে। অর্থাৎ মূত্র, প্রস্রাব, এই প্রস্রাবের বা ইউরিনের কম্পোজিশনটাকে ফিজিওলজি থেকে নেন, যে ইউরিনের কম্পোজিশনটা কি, অর্থাৎ ইউরিনের মধ্যে কি কি থাকে। অনেকগুলো উপাদান থাকে। ইউরিন যে আমরা পাস করি, ইউরিন যে বের হয়ে যায়, এই ইউরিনের মধ্যে অনেকগুলো উপাদান থাকে। তার মধ্যে একটা অন্যতম উপাদান হলো ফসফেট। এই ফসফেট ইউরিনের মধ্যে থাকে, আর এই ফসফেট দেখতে সাদা হয়। ফসফেট, এই যে আমরা আমাদের গ্রামে বা কৃষকরা তাদের কৃষি ক্ষেত্রে যেই সারটা, সাদা সার মারে না, সাদা সার, গাছটা যখন উঠে, এই গাছের দ্রুত গাছটা বেড়ে ওঠার জন্য সাদা সারটা কিন্তু মারে কিনা? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু হ্যাঁ না বলেন, তাহলে জি তো স্যার। আমি কথা। জি জি জি। আচ্ছা, এই যে সাদা সার, এই সাদা সারটা হলো এই ফসফেট, দেখতে সাদা হয়। তাহলে মূত্রের বা ইউরিনের মধ্যে একটা উপাদান হলো এই ফসফেট। অর্থাৎ এটা মাত্রা পরিমাণ মতো যাবে, কিন্তু যদি কোনো রোগীর প্রস্রাবের মধ্যে ফসফেটের পরিমাণ অতিরিক্ত থাকে, তখন তার প্রস্রাবের বর্ণটা সাদা হয়ে যাবে।
যত বেশি ফসফেটের উপস্থিতি থাকবে ইউরিনে, তত বেশি ইউরিনটা কি থাকবে, সাদা থাকবে। তাহলে অ্যাসিড ফসের রোগীদের প্রস্রাব কেন দুধের মতো সাদা হয়? কারণ তার প্রস্রাবে ফসফেটের উপস্থিতিটা অনেক বেশি। আর ফসফেটের মূল ফাংশনটা কি? ফসফেটের ফাংশনটা হলো সে গঠনকে বৃদ্ধি করে দ্রুত। এজন্য দেখবেন অ্যাসিড ফসের রোগীদের ক্ষেত্রে একটা কথা, ফিজিক্যাল সিম্পটমের ক্ষেত্রে একটা কথা বলা আছে যে তাদের দেহের ভার, দেহের গঠন বয়সের তুলনায় দ্রুত বাড়ে। বয়সের তুলনায় দ্রুত বাড়ে, লম্বা মানে ড্যাঙ্গা হয়। বইয়ের ভাবে বলা আছে যত বড় হয় অত ড্যাঙ্গা হয়। ড্যাঙ্গা মানে হালকা পাতলা হয়, জীর্ণ শীর্ণ হয়। বয়সের তুলনায় তাকে অনেক বেশি বড় দেখা যায়, লম্বা দেখা যায়। এটা অ্যাসিড ফসের একটি অন্যতম ফিজিক্যাল বৈশিষ্ট্য। তাহলে এটা কেন হয়? তার বডিতে ফসফেটের মাত্রা বেশি আছে। আর যখনই অ্যাসিড ফসের রোগীদের প্রস্রাবের স্বাভাবিক কালারের থেকে তার প্রস্রাবের বর্ণটা বেশি সাদা হবে, তার মানে হলো তার প্রস্রাবের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফসফেট যাচ্ছে। তাহলে এভাবে করে যদি আপনি এই লক্ষণটাকে মনে রাখেন, তাহলে তো আপনি কখনোই অ্যাসিড ফস ভোলার কথা নয়, কখনোই অ্যাসিড ফসকে ভোলার কথা নয়। ক্যালকিরিয়া কার্ভের কথা যদি বলি, ক্যালকিরিয়া কার্ভের রোগীদের একটা কথা বলা আছে, দুধ সহ্য হয় না। কেন দুধ সহ্য হবে না? দুধ কেন সহ্য হয় না? ল্যাকটোজ ইনটলারেন্স, কেন তার দুধ সহ্য হবে না? দেখবেন যে বাচ্চা বলা আছে ক্যালকিরিয়া কার্ভের বাচ্চারা ঠিক বসে দাঁড়ায় না, ঠিক বসে বসে না, ঠিক বসে দাঁত ওঠে না, ঠিক বসে কথা বলতে শিখে না। তার দেহের ভার, দেহের গঠন মোটা সোটা থলথলে হলেও সে দাঁড়াতে পারে না, বসতে পারে না, ঘাড়টা বেঁকে যায়, কোমরটা সোজা হয় না। কেন হয় না? কারণ হাড় গঠনের জন্য অন্যতম একটি উপাদান হলো ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়ামের প্রধান উৎস হলো দুধ। ক্যালসিয়াম হাড় গঠন করবে। আর ক্যালসিয়ামের প্রধান অনেক কিছুর মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়, প্রধান উৎস হলো দুধ। আর এই বাচ্চা সেই দুধকেই সহ্য করতে পারে না। তাহলে যেই বাচ্চা দুধকে সহ্য করতে পারবে না, তার এই ল্যাকটোজ ইনটলারেন্সের কারণে, দুধ সহ্য করতে না পারার কারণে তার বডিতে ক্যালসিয়ামের ঘাটতি হবে। সে দাঁড়াতে পারবে না, তার হাড় গঠন সুবিন্যস্ত হবে না, এলোমেলো হবে, দাঁত বাঁকা হবে, দাঁতের গঠন সুন্দর হবে না, দাঁতের শাড়িটা সুন্দর হবে না, তার কথা বলতে দেরি হবে, তার হাঁটতে দেরি হবে। এটাই স্বাভাবিক। সে ফিজিক্যালি আনফিট হওয়ার কারণে মেন্টালিও সে আনফিট হবে। অর্থাৎ সে হাঁটতে, দাঁড়াইতে, বাহিরে কোথাও যেতে ভয় পাবে। এই যে ফিজিক্যাল এবং মেন্টাল যে আলাদা আলাদা করে সিম্পটম বলা আছে, এভাবে করে প্রত্যেকটা মেডিসিনের গুরুত্বপূর্ণ লক্ষণগুলোকে চুলচেরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করতে হবে। এর পিছনে সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো কি আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে। বের করার পরে যেই লক্ষণগুলো আমি বুঝতে পেরেছি, যে লক্ষণগুলোর পিছনে সাপোর্ট পেয়েছি, সেই লক্ষণগুলোকে লিপিবদ্ধ করে আমার সেই নির্বাচিত ম্যাথমেটিকায় ওই মেডিসিনের কাছে যুক্ত করে রাখতে হবে। যদি এভাবে করে আমি একটি মেডিসিনকে পড়তে থাকি, তাহলে একটা সময় আমার ম্যাথমেটিকের আয়ত্ত, ম্যাথমেটিকের দখল খুব ভালো হবে বলে আমি মনে করি। একটা কথা মনে রাখতে হবে, কখনোই পড়াশোনার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, যে আমাকে 1 মাসের মধ্যে পড়ে শেষ করতে হবে, 1 বছরের মধ্যে পড়তে হবে, এই মাসের মধ্যে আমি এই সাবজেক্ট পড়ে শেষ করে ফেলবো, এত মাসের মধ্যে আমি সব পড়া শেষ করে ফেলতে পারবো, এমন টার্গেট নেওয়া যাবে না। নির্দিষ্ট একটা টার্গেটের থেকে আমি আমার পড়াশোনাকে নিয়মিত রাখবো, নিয়মিত অধ্যয়ন আমি রাখবো। শেষ করতে আমার যতদিন সময় লাগবে, এতদিনের মধ্যে শেষ করতে হবে সেই টার্গেট না রেখে নিয়মিত পড়াশোনা করে আমি আগাইতে থাকবো। শেষ করতে আমার যতদিন সময় লাগে। এভাবে করে পড়াশোনা করলে আমি মনে করি শুধু ম্যাথমেটিকা নয়, যে কোনো সাবজেক্টই খুব সহজে আয়ত্ত হবে এবং সেটা দীর্ঘকাল মনে থাকবে এবং প্রয়োজন মতে সেই অর্জিত জ্ঞান প্রয়োজন মতে ব্যবহারও করতে পারবে। তো সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আজকে এখানেই শেষ করব। এইচডি হোমিও মেডিকেল একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি।
অনলাইন প্ল্যাটফর্মে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা যারা এতক্ষণ আমার কথা ধৈর্য সহকারে শুনতেছিলেন, আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা পরবর্তীতে আমাদের এই রেকর্ডেড ভিডিওটি দেখবেন, তাদেরকেও আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। এবং হোমিওপ্যাথিক অনুরাগী ছাত্র, শিক্ষক, চিকিৎসক সকলের প্রতি আন্তরিক আহ্বান থাকবে, আমাদের হোমিও মেডিকেল একাডেমি কর্তৃক যে অনলাইন টিউশনের আয়োজন করা হয়েছে, এখানে আপনারা যুক্ত হন। আমাদের এখানে একজাক মেধাবী দক্ষ শিক্ষক মন্ডলীর মাধ্যমে হোমিওপ্যাথিক সকল সাবজেক্ট গুলোকে বিষয় ভিত্তিক ভাবে সিলেবাস ভিত্তিক আলোচনা করা হয়। তো সেই দাওয়াত, সে আমন্ত্রণ জানিয়ে আমার আলোচনা শেষ করব। তার আগে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকে আমার আলোচনার এই টপিকের উপরে কারো যদি কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, আমাকে বলতে পারেন।